আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। খুবই ছোট্ট একটা ঘটনা নিয়ে আমি আজকে শুক্রবারের দিন আবারও আপনাদের কাছে হাজির হলাম। ঘটনাটা খুব একটা বড় নয়, তবে অনেক চমৎকার একটা ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু ঘটনাটা শুনে আসুন। চলে যাচ্ছি ঘটনায়। আমার বাসা নাটোর টেক্সটাইল কলেজের পাশে। এলাকাটার নাম নারায়ণকান্দ। ঘটনাটা টেক্সটাইল কলেজের সামনে অনেক পুরনো একটা রাস্তা ছিল, যে রাস্তাটা এখন সম্পূর্ণরূপে পরিত্যক্ত। তখনকার সময় ওই একটাই রাস্তা ছিল, যেই রাস্তা দিয়ে উত্তরবঙ্গে যাতায়াত করা হতো। আমাদের লোকমুখে সেই রাস্তাটার নাম ছিল দাদাপুর রোড। আর ঘটনাটা এই দাদাপুর রোডের ভয়ঙ্কর এক ব্রিজকে কেন্দ্র করে। ঘটনাটা আমি ছোটবেলায় আমার দাদুর কাছ থেকে শুনেছি। আমি আমার দাদার কাছ থেকে যেভাবে শুনেছি, আমি ঠিক তার ভাষাতেই আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। চলে যাচ্ছি ঘটনায়। তখন আমি গরুর গাড়ি চালাতাম। শুধু আমি না, আমার সাথে আরো বেশ কয়েকজন গরুর গাড়ি চালাতো, কেউ মোষের গাড়িও চালাতো। আমার এক খুব কাছের বন্ধু ছিল, যার নাম ছিল মান্নান। আমরা একসময় ধান বোয়াতে বোয়াতে এমন একটা সময়ে পৌঁছে যাই, যখন নিজের ধানগুলোই বাড়িতে তোলার জন্য পাড়াপাড়ি লেগে যায়। ঘটনাটা এরকমই এক রাতের বেলায়। আমরা সবাই মিলে যে যার মতো ধান তুলে বাড়িতে চলে আসি। আর মান্নান বলে তার জমিতে ধান পড়ে আছে, সে নাকি রাতের বেলা গিয়ে ধানগুলো নিয়ে আসবে। সারাদিন আমরা ধান বাড়িতে নিয়ে এসেছি, যার কারণে সবারই শরীর প্রচণ্ড ক্লান্ত। কিন্তু মান্নানের একারই জমিতে ধান পড়ে আছে। সে আমি সহ আরও 3টে গাড়িকে ভাড়া করে, যেন তার জমি থেকে ধানগুলো আমরা বাড়িতে নিয়ে আসি। তার জমির ধানের পরিমাণ ছিল প্রায় 6 কি 7টা গাড়ি হবে। 5 গাড়ি মিলে প্রথমে যে ধানগুলো নিয়ে আসবো, তারপরে আমরা যে যার মতো বাড়িতে চলে যাব। বাদ বাকি ধান মান্নান একাই রাতের বেলা নিয়ে আসবে। যেই কথা সেই কাজ। আমরা 5টা গাড়ি ধান লোড করে তার বাড়িতে নিয়ে আসি। আনুমানিক আমি দেখেছিলাম সেখানে আর 1 গাড়ির মতো ধান হবে। আমরা সবাই মান্নানকে বলেছিলাম পরের দিন সকালবেলা যেন ধানগুলো সে নিয়ে আসে। আজকে রাতে আর যাওয়ার কোনো প্রয়োজন ছিল। কিন্তু মান্নান ছিল এক প্রকার বেজায় লোক। সে কারো কথা শুনতো না। খুবই জেদি আর রাগী প্রকৃতির মানুষ ছিল। সে রাতের বেলায় একটু রেস্ট করে খাওয়া দাওয়া শেষে তার লণ্ঠন আর গরুর গাড়িটা নিয়ে সে আবারও ধান নিয়ে আসতে চলে যায়। এভাবেই সে একাই সে গাড়িতে ধান লোড করলো, আর সেই দাদাপুর রোড দিয়ে ধান নিয়ে বাড়িতে আসতে লাগে। রোডের সাইজটা খুব একটা মোটা ছিল না, তবে যে দাদাপুর ব্রিজটা ছিল, এই ব্রিজটার প্রায় 18 ফিটের মতো চওড়া ছিল। 2টা গরুর গাড়ি একসাথে পার হতে পারবে। এভাবেই সে যখন ব্রিজের একটু কাছাকাছি চলে আসে, তখন হঠাৎ করে পেছন থেকে অদ্ভুত একটা শব্দ পায়। গরুর গাড়িতে ধান লোড করার কারণে সে পেছনে কে আছে এটা দেখতে পায় না। সে চিৎকার করে বলে, আর একটু দূরে গেলেই ব্রিজ আছে, তুমি সে ব্রিজে গিয়ে আমাকে ক্রস করো। এভাবে চিল্লাচিল্লি করার তো কোনো প্রশ্নই ওঠে না। হঠাৎই মান্নান শুনতে পায় পেছন থেকে কেউ একজন অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে আর তাকে সাইড দিতে বলছে। যদিও রাস্তাটা খুব একটা চওড়া ছিল না, আর আশেপাশে গরুর গাড়ি নিয়ে যেতে যেতে এমন এক অবস্থা হয়ে গেছে যে পাশ দিয়ে অন্য কোনো গাড়িও যেতে পারবে না। আমার সেই বন্ধুটা তখন বেশ রেগে গেল। পেছনে কি আছে ধানের কারণে সেটা দেখতেও পাচ্ছিল না। তখন সে অনেক কর্কশভাবেই বলে, আর একটু দূরে গেলে ব্রিজ, সে ব্রিজে গিয়ে যেন তাকে ক্রস করে। কিন্তু পেছনে থাকা সেই লোকগুলো কোনো অবস্থাতেই তার কোনো কথা শুনছিল না। অনেক রকমভাবে তারা চিল্লাতে লাগে। একসময় রেগে গিয়ে মান্নান তাদেরকে অনেক খারাপভাবে গালি দিতে থাকে আর বলে, সামনের ব্রিজে আয়, তারপরেই তোদেরকে দেখে নিচ্ছি। আমার এলাকাতে এসে আমার সাথে এরকম করছিস। এভাবেই সে দাদাপুর ব্রিজের ওপরে উঠে, আর সেখানে উঠেই গাড়ি থেকে নেমে পড়ে। পেছনে গিয়েই সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে পেছনে যেতেই যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে একটা কালো অবয়ব একটা মাথা কাটা ঘোড়াকে
টেনে টেনে নিয়ে আসছে। আর সেই ঘোড়ার ওপরে একটা মাথা কাটা লোক বসে আছে, যাদের দুজনের শরীর থেকে অনবরত রক্ত ঝরে মাটিতে পড়ছে। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে অনেক বাজেভাবে ওই জিনিসগুলোকে গালি দিয়েছিল, যার কারণে সে কালো অবয়বটা ঘোড়াটাকে টানতে টানতে তার গরুর গাড়ির সামনে নিয়ে এসে দাঁড় করায়। মান্নান সেখানে কি করবে ভেবে পাচ্ছিল না। এমন সময় সে অনেক জোরে চিৎকার করে যেই কালো অবয়বটা ওই ঘোড়াটাকে টেনে নিয়ে আসছিল, সে কালো অবয়ব মান্নানের দিকে আগাতে লাগে। এটা দেখে মান্নান আরো বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। দাদাপুর ব্রিজ থেকে আমাদের এলাকাটা খুব একটা দূরে ছিল না। যদি সে দৌড়ে আসতে চায় তাহলে 3 থেকে 4 মিনিটের মধ্যেই দৌড়ে আমাদের এলাকায় প্রবেশ করতে পারবে। সে নিজের বাড়ির উদ্দেশ্যে দৌড় লাগায়। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর সে পেছনে তাকিয়ে দেখে সে কালো অবয়বটা তখনও তার পেছনে ধাওয়া করে আসছে। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়, চিৎকার করে দৌড় দিতে লাগে। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে আর তার চিৎকারটা অনেক দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছিল। আমরা গলার সাউন্ডটা শুনে বুঝতে পারলাম এটা মান্নানেরই চিৎকার। যদিও তখন রাত খুব একটা বেশি ছিল না, আমরা সবাই কম বেশি জেগেছিলাম। এমন সময়ই সে কালো অবয়বটা মান্নানের একটা হাত ধরে ফেলে, জোরে একটা টান দেয়। সাথে সাথেই মান্নান বিলের আইলের উপরে পড়ে যায়। আমরাও নিজের বাড়ি থেকে বের হয়ে বেশ কয়েকজন মিলে মান্নানকে খোঁজার উদ্দেশ্যে রওনা দিই। কিছু দূর যেতেই আমরা মান্নানের চিৎকার শুনতে পাই। সেখানে গিয়েই আমরা একটা বীভৎস দৃশ্য দেখতে পাই। মান্নানের ডান হাতটা মনে হয় কেউ টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। আমরা অনেক কষ্টে ধরাধরি করে মান্নানকে বাড়িতে নিয়ে আসি। সে অবস্থাতেই তাকে জিজ্ঞাসা করি। মান্নান অনেক ভীত কণ্ঠে কাতরাতে কাতরাতে আমাদের বলে তার সাথে ব্রিজের ওপরে কি হয়েছে। মান্নানকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বের করতে লাগে। মান্নানের কাছে হয়তো সেই সময়টা ছিল না। গাড়ি বের করতে করতে সে নিজ গৃহে সেখানেই মারা যায়। আমরা সবাই মিলে মান্নানের সে ধান লোড করা গাড়িটার খোঁজে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা গাড়িটাই শুধু পেয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি করার পরে সেই ব্রিজের নিচে আমরা মান্নানের একটা গরু, যেটা অর্ধ খাওয়া অবস্থায় পড়েছিল, আর বাকি আরেকটা গরুর কোনো হদিশই খুঁজে পাই। ঘটনাটা এখানেই শেষ। হয়তো খুব ভালো মতো গুছিয়ে লিখতে পারিনি, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারপরেই রানা ভাই তার ফোন নাম্বার দিয়েছে। তার ঠিকানাটা আগেই বলে দিয়েছি, তাই নতুন করে আর উল্লেখ করার দরকার নেই। আশা করি ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী সময়টুকু আপনাদেরকে আমরা পাশে পাবো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করতে হবে না, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর বেশি বেশি করে আমার কাছে ইমেল পাঠান। আপনাদের উপর নির্ভর করেই আমাদের এই এপিসোডগুলো আমরা চালু রাখতে পারবো। আপনারা যদি ঘটনা লেখা বন্ধ করে দেন তাহলে আমাদেরও আপনাদের শোনানোর জন্য এই এপিসোডগুলো বন্ধ করে দিতে হবে।